ঘুমাতে যাওয়ার আগে চোখ বন্ধ করে একবার ভাবুন তো, আপনি কি আসলে একা? আপনার ঘরটা কি সত্যি ফাঁকা আছে? আপনি কি নিশ্চিত আপনার বিছানার নিচে নিশ্চুপ নিঃশব্দে কেউ নিঃশ্বাস ফেলছে না? এই প্রশ্নগুলো যেন শুধু ভয় দেখানোর জন্য নয়, বরং এটা একটা বাস্তব আতঙ্কের প্রতিচ্ছবি। এমনকি দিনের পর দিন, রাতের পর রাত কাটাতো তার বিবাহিত প্রাক্তন প্রেমিকার বিছানার নিচে। যে দিনের আলোয় একেবারেই সাধারণ, কিন্তু রাত নামলে সে পরিণত হয় এক ভয়ঙ্কর ছায়ায়। আজ আপনি এমন একটি গল্পে সাক্ষী হতে যাচ্ছেন যে গল্পে ভালোবাসা পরিণত হয় পাগলামিতে, আর আকাঙ্ক্ষা যখন রূপ নেয় অসুস্থ মানসিকতায়। কিন্তু সত্য তো এটাই যে ভালোবাসা যখন সীমা ছাড়িয়ে যায় তখন সেটা প্রেম নয়, রূপ নেয় ভয়ঙ্কর এক ফ্যান্টাসিতে। আজকের ভিডিওটি শুরু করার আগে শুধু এতটুকুই বলতে চাই, গল্পটির মাঝে আপনি নিজেকে হয়তো কোথাও খুঁজে পাবেন, আর এই গল্পটা আপনার একদম মন ছুঁয়ে যাবে। বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে, ভালোবাসাতে যে পেয়েছি আঘাত সেই অনল গর্বে চলে 12 মাস। ভালোবাসাতে যে পেয়েছি আঘাত। গল্পের শুরুতে আমাদের পার্ক নামের একটা ছেলেকে দেখানো হয় যে একজন মেয়ের বেডের নিচে লুকিয়ে ছিল, আর সে এখানে লুকিয়ে থেকে এই মেয়েটার সব কাজ করা দেখছিল। জানি না সে এখানে কতদিন ধরে লুকিয়ে আছে, কিন্তু সে এখান থেকে যেতে চায় না। সে শুধু এই মেয়েটাকে দেখতে চায় আর তার কাছাকাছি থাকতে চায়। কিন্তু এই মেয়েটা কুমারী ছিল না, বরং ছিল বিবাহিত। তো এখানে দেখা যায় একটু পর তার হাজবেন্ড চলে আসে আর তারা ইন্টিমেট হয়, আর এসব কিছু ছেলেটা বেডের নিচ থেকে কল্পনা করতে থাকে। আর এখানে সে একটু পর দেখতে পায় বিছানা নড়াচড়া করছিল। তো যাই হোক, সে একটু পর বিছানায় আস্তে করে স্পর্শ করে, আর এর সাথেই গল্পটা পার্কে ছোটবেলায় শিফট হয়ে যায়। তো ছোটবেলায় পার্কে দেখা যায় একটা পাথর তুলে সে পাথরের নিচে থাকা পোকা মাকড়কে দেখছিল। পোকা মাকড় দেখে পার্ক ভাবে কেউ এই পোকা মাকড়ের জন্য মায়াই করে না, তারা বেঁচে থাকুক বা মরে যাক এটাতে কারোরই কিছু যায় আসে না। আমিও ঠিক এই পোকা মাকড়ের মতোই, আমি থাকি বা না থাকি তাতে কারোরই কিছু যায় আসে না। যখন আমি স্কুলে ছিলাম তখন পাস আউট হওয়ার পর আমাদের ক্লাসের সব বাচ্চাদের গ্রুপ ফটো নেওয়া হয়েছিল। একজন মেয়ে সেদিন স্কুলে আসতে পারেনি, পরে ওই মেয়েটার আলাদা করে ছবি তোলা হয়েছিল আর ওই গ্রুপ ফটোর সাথে অ্যাড করা হয়েছিল। কিন্তু আমার ছবি ওই গ্রুপ ফটোতে ছিলই না। এরকম না যে সেদিন আমি স্কুলে যাইনি, বরং আমার যেতে একটু লেট হয়েছিল। আমি যখন পৌঁছাই তখন ছবি তোলা হচ্ছিল। ছবি তোলার সময় একটা বাচ্চার চোখ বন্ধ হয়ে গিয়েছিল, তাই আবারও সবার ছবি তোলা হয়েছিল। আমি সামনেই দাঁড়িয়েছিলাম, কিন্তু আমার দিকে কেউ খেয়ালই করেনি। কেউ আমাকে ছবি তোলার জন্য ডাকেওনি, কিন্তু তারপরেও আমার কোনো কিছুই মনে হয়নি। কিন্তু যেই দিন সবাইকে ছবি দেওয়া হচ্ছিল সেই দিন আমার শিক্ষকদের আর না আমার ক্লাসমেটদের আমার কথা একবারও মনে পড়েনি। তারা কেউ খেয়ালই করেনি যে আমি ছবিতে নেই। তখন আমার একবার মনে হয়েছিল যে আমি ওই পাথরের নিচে থাকা পোকা মাকড়দের মতোই, কেউ কখনো আমাকে নোটিশই করে না। আর আজও আমার সেই একই সিচুয়েশন, যে আমি বেডের নিচে আছি আর উপরে লোকেরা আমাকে নোটিশই করছে না। তো এসব কিছু শুরু হয়েছিল আজ থেকে 4 মাস আগে। জুন মাসের এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় আমি আমার ভেজা ছাতা নিয়ে লিফটে এসেছি, আর ছাতা থেকে বৃষ্টির পানি সেখানে টপ টপ করে পড়ছিল আর কার্পেটটাকে ভিজিয়ে দিচ্ছিল। আমার খুব ভালোভাবে মনে আছে যে কিছুক্ষণ পর লিফটের ভেতরে একটা মেয়ে চলে আসে, আর তার পারফিউম থেকে তাজা লিলি ফুলের ঘ্রাণ বের হচ্ছিল। তার ঘ্রাণ আমাকে অতীতের স্মৃতি মনে করিয়ে দিয়েছে, আর আমার মনে পড়ে যায় চ্যানির কথা। চ্যানি একমাত্র মেয়ে যার সাথে আমি কফি খেয়েছিলাম। সেই সময় তার 19 বছর বয়স ছিল। তার বড় বড় চোখ, তার দারুণ স্যান্ডেল, এমনকি আমার মনে আছে তার ওই ছোট কাপড়ের রঙের কথাটাও, যেটা তার পাতলা ড্রেসের ভেতর দিয়ে চমকাচ্ছিল। আমার এসব কিছু এমনভাবে মনে আছে যে মনে হচ্ছে যে এসব কিছু আজকেরই কথা। আর যখন আমি কলেজে ছিলাম তখন ক্লাসে চ্যানি আমাকে একটা ছোট্ট সাহায্য করেছিল, তাও আবার আমার নাম ধরে ডেকেছিল সে। চ্যানি আমার নাম জানে, এটা জেনে আমার অনেক স্পেশাল ফিল হয়েছিল সেই দিন। তাই আমি চ্যানিকে জিজ্ঞেস করেছিলাম যে চ্যানি, যদি তোমার কাছে ফ্রি সময় থাকে তাহলে আমার সাথে কফি খেতে যাবে নাকি? চ্যানিও সাথে সাথেই রাজি হয়ে যায়। আমার তো বিশ্বাসই হচ্ছিল না আমার ভাগ্যের উপরে, কারণ জীবনে প্রথম কেউ আমার নাম নিয়ে আমার সাথে কথা বলছে। আমার ওই সময় মনে হয়েছিল যে হয়তো এটাই শেষবার হবে। এই জন্য আমি শুধু শুনেই যাচ্ছিলাম, আর সে শুধু তার ব্যাপারে বলেই যাচ্ছিল যে আমার টেনিস খেলা খুবই পছন্দ,
আমার এই ব্র্যান্ডের কাপড় আর ওই ব্র্যান্ডের ব্যাগ এবং জুতা পছন্দ। সে এসব কিছু বলছিল আর আমি তার সব কথা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনছিলাম আর রিয়েলাইজ করছিলাম যে আমাদের দুজনের দুনিয়াটা কতটাই আলাদা। চ্যানি খুবই ভালো মনের একজন মানুষ আর কনফিডেন্ট একটা মেয়ে। তার অনেকগুলো ফ্রেন্ড আছে, কিন্তু তারপরেও সে আমার ব্যাপারে জানতে চাচ্ছিল। চ্যানি জানতে চাচ্ছিল আমার ইচ্ছের ব্যাপারে। তো এরপর আমি তাকে বলি আমার রেইনবো ফিশ অনেক ভালো লাগে, এই জন্য আমি রেইনবো ফিশের ব্যাপারে তাকে সব কথা বলতে থাকি। আর সে আমার কথা শুনে হাসছিল। জানি না সে এনজয় করছিল নাকি বোরিং ফিল করছিল। তো কিছুক্ষণ পর চ্যানি আমাকে বলে সে বাসায় যাবে, কিন্তু যাওয়ার সময় চ্যানি আমাকে এটাও বলে যে আমিও রেইনবো ফিশ নিয়ে নেব। তখন আমিও তাকে প্রমিস করি যে ঠিক আছে, সামনের সপ্তাহে আমি তোমার বাসায় গিয়ে তোমাকে এই ফিশটা দিয়ে আসবো, কারণ আমার কাছে অনেকগুলো রেইনবো ফিশ আছে। তো এরপর 11 বছর পার হয়ে যায় আর আমি 30 বছরে হয়ে গিয়েছি। আর আজ আমার ওই কফিটা অনেক ফেভারিট, কারণ আমি ওই কফিটা প্রথমবার চ্যানির সাথে খেয়েছিলাম। সেই সময় আমার ওই কফিটা একটু তেতো লেগেছিল, কিন্তু এখন এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, কারণ এই কফিটা চ্যানির খুবই পছন্দ ছিল। তো আমার মন শুধু বলছিল আমি আবারও চ্যানির মুখ থেকে আমার নাম ডাকটা শুনি, কারণ লিফটে ওই মেয়েটার পারফিউম আমাকে চ্যানির কথা মনে করিয়ে দিয়েছিল। এই জন্য আমি কলেজে ফোন করি আর তার ব্যাপারে খোঁজ নেই। আমি জানতে পারি 24 বছর বয়সেই চ্যানি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি জেমসকে বিয়ে করে নিয়েছে। এরপর আমি তার আসল বাসার অ্যাড্রেসটা খোঁজ করে বের করি আর তার বাসার আশেপাশে ঘুরতে থাকি, এই বিশ্বাসে যে যখন চ্যানি আমাকে দেখবে তখন সে দৌড়াতে দৌড়াতে আমার কাছে আসবে আর বলবে আরে তুমি পার্ক না। কিন্তু যখন চ্যানি মার্কেটে যাওয়ার জন্য তার বাসা থেকে বের হয় তখন সে আমার সামনে দিয়ে চলে যায় আর সে আমার দিকে একবার তাকায়ও না। সে অনেক উদাস ছিল, দেখে মনে হচ্ছিল যে তার মধ্যে বেঁচে থাকার কোনো ইচ্ছেটাই নেই। আর তার শরীর থেকে ওই ফেভারিট পারফিউমের গ্রানটাও আসছিল না, হয়তো সে ওই পারফিউম ইউজ করা বন্ধ করে দিয়েছে। আর তখনই আমার মনের মধ্যে একটা প্রশ্ন আসে যে চ্যানি এতটা কিভাবে বদলে যেতে পারে, আসলে কি এমন হতে পারে তার সাথে যার জন্য চ্যানি এরকম হয়ে গিয়েছে। এটার ব্যাপারে আমাকে যে কোনো ভাবেই হোক খোঁজ করতেই হবে। তো এরপর আমি আমার অ্যাকুরিয়ামের জব ছেড়ে দিই আর চ্যানির এলাকায় নিজের একটা অ্যাকুরিয়ামের শপ খুলি। নিচে স্টোর ছিল আর উপরের রুমে আমি থাকতাম। এরপর আমি স্কুলে গ্রুপ ফটো থেকে চ্যানির ছবি বের করে নিই আর ওই ছবি বড় করে নিজের ঘরে লাগিয়ে নিই। এখানে আমি একটা ম্যানিকিউর নিয়েছিলাম, যেটাকে আমি ঠিক ওইভাবেই সাজিয়েছি যেরকম ভাবে চ্যানি কলেজে থাকতো। আর আমি ওই ম্যানিকিউর মধ্যে লিলি পারফিউমও লাগিয়ে দিয়েছি। আর তাকে চ্যানি ভেবে তার ফিগার স্পর্শ যখন করি তখন আমার অনেক ভালো লাগে। আসলে আমি চ্যানিকে প্রমিস করেছিলাম যে তাকে রেইনবো ফিশ দেখাবো, তাই আমি একদিন তার বাসায় যাই। ছোট্ট একটা বক্সে করে রেইনবো ফিশও নিয়ে যাই, যেটা দেখে চ্যানি অনেক খুশি হয়েছিল। আর সে আমাকে বলেছিল তুমি এখানে আসতে থাকো যাতে করে আমি ঠিকভাবে এই ফিশগুলোকে পালতে পারি। তো এখানে এক পর্যায়ে ভুল করে চ্যানির চেস্টের মধ্যে আমার হাতের স্পর্শ লেগে যায় আর আমি তাড়াতাড়ি আমার হাত সরিয়ে নেই, কিন্তু এই মুহূর্ত আমার কাছে পৃথিবীর সব থেকে সুন্দর মুহূর্ত ছিল। এখানে আমার চ্যানিকে পৃথিবীর সব থেকে সুন্দর মেয়ে মনে হচ্ছিল আর এখানে এরকম ফিল হচ্ছিল যে সারা জীবন আমি শুধু তাকে দেখতেই থাকি। তো যাই হোক, এরপর প্রেজেন্টে আমি আমার জানালার কাছে বসে একটা অ্যাডভান্স ক্যামেরার মাধ্যমে জেমসের বাসায় নজর রাখতে শুরু করি আর এই বিশ্বাসে এদিক ওদিক যেতে থাকি যেন চ্যানিকে একবার দেখতে পারি। একদিন চ্যানিকে আমি একটা বেবিকে আদর করতে দেখি, তার মানে চ্যানি মা হয়েছে। হয়তো তার দেখাশোনা বাসার সব কাজ করতে করতে চ্যানির সময় কেটে যায়, এই জন্য সে বেশি বাইরে আসতে পারে না। এরপরে সিনে আমরা দেখি চ্যানি গোসল করা শেষে তার চুলগুলোকে শুকাচ্ছিল আর হঠাৎ করে তার টাওয়াল খুলে যায়। এতে পার্ক চ্যানিকে কাপড় ছাড়াই দেখে ফেলে। পার্ক তো শুধু চ্যানিকে দেখতেই থাকে, কারণ পার্কের চ্যানিকে খুবই ভালো লাগছিল। এরপর থেকে পার্ক রাতে ঠিক ওই সময়ে চ্যানির উপরে নজর রাখে। এটাও আবার তখন যখন চ্যানি গোসল করে আসে, যাতে সে চ্যানিকে কাপড় ছাড়া দেখতে পারে। সবকিছু খুব ভালোভাবেই চলছিল। একদিন পার্ক এমন কিছু দেখে যার জন্য তার মাথা নষ্ট হয়ে যায়, কারণ ডিনার টেবিলে জেমস চ্যানির উপরে হাত ওঠায়। কিন্তু পরের দিন সকালে পার্ক দেখে চ্যানি তো খুব শান্তভাবেই জেমসকে গাড়ি পর্যন্ত রাখতে আসে আর ভালোবেসে বায়ও বলে। এতে পার্ক কনফিউজড হয়ে যায় আর ভাবে এরা দুজন তো এরকম ব্যবহার করছে যেন কাল রাতে কিছুই হয়নি। কোথাও আমি যেটা দেখেছি সেটা আমার কল্পনা নয় তো। কিন্তু যখন পার্ক চোখ দেখে তখন সে শিওর হয়ে যায় যে কাল রাতে জেমস চ্যানির উপরে হাত উঠিয়েছে আর বিনা কারণেই তাকে মেরেছে। এরপর পার্ক চ্যানির ওইসব ছবি দেখে। আসলে পার্ক শুধু চ্যানিকে দেখতই না, বরং তার ছবিও তুলতো। আজ পার্ক খুব মনোযোগ দিয়ে ওই ছবিগুলো দেখছিল
আর সে বুঝতে পেরে যায় যে চ্যানির শরীরে অনেক আঘাতের চিহ্ন আছে। এসব দেখে পার্ক এখন বুঝতে পারে চ্যানির বদলে যাওয়ার কারণটা আসলে কি। চ্যানির সাথে তার হাজবেন্ডের সম্পর্ক খুব একটা ভালো নয়। এরপর পার্ক সিদ্ধান্ত নেয় যে সে চ্যানিকে একটু খুশি করবে। এই জন্য পার্ক চ্যানি দরজার সামনে সাদা ফুল রেখে চলে আসে, আর তার সাথে সে এটাও খেয়াল রাখে যেন সেই সময় জেমস বাসায় না থাকে। তো পার্ক এখানে ফুল পাঠানোর লোকের নাম লেখে না, পার্ক শুধু ওই চিরকুটে এতটুকুই লেখে যে এই ফুলগুলো তোমার জন্য চ্যানি, তুমি খুশি থাকো। কিন্তু দেখা যায় ফুলগুলো তুলে চ্যানি ময়লায় ফেলে দিয়ে আসে। আসলে হয়েছে কি, মানুষ যখন ভেতর থেকে খুশি থাকে তখন তার বাইরের জিনিসও ভালো লাগে, কিন্তু বেচারি চ্যানি তার লাইফে এতটাই দুঃখী ছিল যে তার বাইরের জিনিসগুলোও ফালতু মনে হচ্ছিল। তো কিছুদিন পরের কথা, একদিন চ্যানি পার্কের স্টোরে আসে আর সেখানে রাখা মাছগুলোকে দেখতে থাকে। চ্যানি দামও জিজ্ঞেস করে, কিন্তু তার কাছে এই মাছগুলো অনেক দামি মনে হয়, এই জন্য চ্যানি মাছ নেওয়ার কথা বলে না। তখন পার্ক চ্যানিকে ডিসকাউন্ট করে আর খুব অল্প দামে একটা ফিশ ট্যাঙ্কের মধ্যে ফিশ দিয়ে দেয়। শুধু এতটুকুই না, ওই ফিশ ট্যাঙ্ক চ্যানির বাসায় রাখতেও যায়। বাসার ভেতরে চ্যানি যখন পার্কের জন্য কিছু খাবার আনতে যায় ততক্ষণের মধ্যে পার্ক চ্যানির বাসায় চাবি নিয়ে নেয়, আর এরপর সে তার বাসার ডুপ্লিকেট চাবি বানিয়ে নেয় আর অরিজিনাল চাবিটাকে ফিরিয়ে দেয়। এর কিছুদিন পর পার্ক আবার চ্যানি দরজার সামনে ফুল রেখে চলে আসে, এটা জেনেও যে এইবারও হয়তো চ্যানি ফুলগুলোকে ফেলে দেবে। একদিন রাতে পার্ক দেখে চ্যানির হাজবেন্ড চ্যানিকে কাপড় খুলতে বলছে আর তার পা চাটতে বলছে, আর এরপর সে চ্যানির কাছ থেকে খুবই নোংরা ভাবে আনন্দ নেয়। চ্যানি চিৎকার করতে থাকে আর তার আওয়াজ পার্ক তার বাসায় বসে শুনতে থাকে। আসলে একদিন পার্ক চ্যানির বাসায় ঢুকেছিল যেদিন চ্যানি আর জেমস বাসায় ছিল না, আর তখন সে ওই বাসার ভেতরে অডিও ডিভাইস লাগিয়ে দেয়। তখন থেকে পার্ক দিনরাত কাজ করার সময়ও কানে হেডফোন লাগিয়ে চ্যানির বাসায় হওয়া আওয়াজগুলো শুনতে থাকে। প্রায় 10 দিন পর পর পার্ক চ্যানির বাসায় লুকিয়ে ঢুকে আর চ্যানির ফিশ ট্যাঙ্ক পরিষ্কারও করে দেয়। আর তার সাথে পার্ক প্রত্যেক সপ্তাহে অডিও ডিভাইসের ব্যাটারিও চেঞ্জ করে দিত যাতে সে চ্যানির আওয়াজ শুনতে পারে। এরপর থেকে পার্ক ধীরে ধীরে চ্যানির বাসায় খুব বেশি যাওয়া আসা শুরু করে দেয়। একদিন তো পার্ক তার লিমিট পার করে ফেলে। চ্যানি বিছানায় যে সাইডে ঘুমাতো, পার্ক সেখানে শুয়ে চ্যানিকে ফিল করতে থাকে আর তার আনন্দ নেয়। এরপর পার্ক যখন সেখান থেকে চলে যায় তখন সে রিয়েলাইজ করে বাসার চাবি তো আমি ভুলে চ্যানি রুমে ফেলে এসেছি। আর যখনই পার্ক আবার চ্যানি রুমে যেতে থাকে তখনই পার্কে চ্যানির বাচ্চার চেয়ারের সাথে ধাক্কা লেগে যায়, মানে চ্যানি বাসায় চলে এসেছে। আওয়াজ শুনে চ্যানি সেখানে যায় আর দেখে তার বাচ্চার চেয়ারটা দুলছে, কিন্তু আশেপাশে কেউই নেই। তাই চ্যানির মনে হয় হয়তো আমারই ভুল ধারণা। ঠিক তখনই চ্যানির কাছে চ্যানির মায়ের কল আসে। চ্যানি তার মায়ের সাথে কথা বলতে চলে যায়। এর মধ্যে পার্ক সেখান থেকে চ্যানির রুমে গিয়ে তার ওই ডুপ্লিকেট চাবি তুলে নেয় আর সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় পার্ক চ্যানির বাচ্চাকে বলে, আমি আবারও আসবো। এই জন্যই চ্যানি যখন স্টোরে ফিশ ফুড কিনতে আসতো তখন চ্যানির ছেলে পার্কে দেখে হাসতো। এটা দেখে চ্যানি অবাক হয়ে যায় আর বলে, ওয়াও, প্রথমবারই তোমার আঙ্কেলকে ভালো লেগে গেছে। এরপর চ্যানি পার্কে বলে, আমি প্রথমবার রেইনবো ফিশ কিনেছি, তাও আবার তারা এখনো হেলদি আছে। এই কথা শুনে পার্ক খুশি হয়ে যায় আর মনে মনে বলে, হেলদি কেন থাকবে না, আমি একাই যে তাদের দেখাশোনা করে যাচ্ছি তোমার বাসায় এসে। এর সাথে পার্কের একটু খারাপও লাগে যে চ্যানির আমার ব্যাপারে কিছুই মনেই নেই। আমি তো কলেজের দিনই তাকে ফিশ দিতে চেয়েছিলাম, তার খেয়াল রাখার জন্যও আসতাম, সে আমাকে এত সহজে কিভাবে ভুলতে পারে। এরপর পার্ক চ্যানিকে বলে, আপনি কি মেড্রিন কফি খাবেন? চ্যানির সাথে সাথে হ্যাঁ বলে দেয়, কিন্তু তারপরেও চ্যানির পার্কের কথা মনেই পড়ে না। তো এখানে চ্যানি কফির ঘ্রাণ পেয়ে চোখ বন্ধ করে বলে, ইয়াম্মি। এই কথা শুনে পার্ক একটু খুশি হয়, কারণ প্রথমে যখন চ্যানি পার্কের সাথে কফি খেয়েছিল তখনও চ্যানি ঠিক এইভাবেই রিয়্যাক্ট করেছিল। চ্যানি চলে যাওয়ার পর যে কাপে চ্যানি কফি খেয়েছিল সেই কাপে পার্ক ঠোঁট রেখে চ্যানিকে ফিল করতে থাকে আর খুব বেশি খুশি হয়ে যায়। এর সাথে সে সিদ্ধান্ত নেয় যে যখন চ্যানির বাচ্চা বড় হয়ে যাবে তখন আমি চ্যানির জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাব, কিন্তু যতদিন না সে বড় হবে ততদিন আমি চ্যানির আশেপাশে থেকে আমি তাকে খুশি রাখার চেষ্টা করব। এই জন্য পার্ক এরকম কিছু করে যেটা দেখে আপনি শকড হয়ে যাবেন। সে ডাইপার পরে চ্যানির বাসায় চলে যায় আর তার বেডের নিচে লুকিয়ে পড়ে। পার্ক তার সাথে একটা ব্যাগও নিয়ে নিয়েছিল যার মধ্যে খাবার পানিও ছিল। বুঝতে পেরেছেন তো আপনারা তার প্ল্যান? মানে পার্ক যতদিন চায় ততদিন চ্যানির বেডের নিচে লুকিয়ে থাকতে পারে এরকম ব্যবস্থা করে আসলে সে গিয়েছে। তো এরপর সেদিন দেখা যায় বেডের উপরে জেমস চ্যানির সাথে যা ইচ্ছা তাই করে আর নিচে থেকে পার্ক সেখানে টাচ করে যেখানে চ্যানি ছিল। কিছুদিন তো সবকিছু ঠিকঠাক ভাবে চলছিল, কিন্তু জেমস কিভাবে যেন ওই নোটটা পেয়ে যায় যেটা পার্ক ওই ফুলের সাথে দিয়েছিল। তো ওই নোট দেখে জেমস চ্যানিকে অনেক মারে আর জিজ্ঞেস করে কে পাঠিয়েছে এটা।
চ্যানি দেখে বলে, আমার স্কুলের ওল্ড ফ্রেন্ড পাঠিয়েছে, অনেক বছর হয়েছে না আমার সাথে দেখা হয়নি, এই জন্য সেটা পাঠিয়েছিল। কিন্তু জেমসের চ্যানির কথা বিশ্বাস হয় না। জেমসের মনে হয় চ্যানি তাকে চিট করছে, তাই জেমস বাথট্যাবে চ্যানির মাথা ডুবিয়ে অত্যাচার করে। আর এসব কিছু পার্ক লুকিয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারে না। জেমস শয়তানের মতো তাকে মেরে অত্যাচার করে বেহুশ করে দেয় আর নিজে শান্তিতে বেডে গিয়ে শুয়ে পড়ে। এরপর নিচ থেকে পার্ক বের হয়ে আসে আর চ্যানিকে বাথট্যাব থেকে বের করে। চ্যানির শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল, পার্ক তার শরীর ঘষে দেয় আর এরপর তার শরীর মুছে শুকিয়ে দেয়। কিছুদিন পর চ্যানি রিয়েলাইজ করে যে আমি এই বাসায় একা নই, কেউ তো আছে যে ছায়ার মতো আমার সাথে থাকে, হয়তো সেই আমার জন্য ফুল পাঠায়। চ্যানি এই ব্যাপারে ডাক্তারের সাথেও কথা বলে, কিন্তু ডাক্তার তাকে এটা পোস্টপার্টাম ডিপ্রেশন নাম দেয়। মানে যখন একজন মহিলা বেবির জন্ম দেয় তাদের এরকমই হয়, এটাই বলে ডাক্তার। কিন্তু চ্যানি ভাবে, আমি তো পাগল না, আমি অনলাইনে রেইনবো ফিশের ব্যাপারে পড়েছি, সেখানে লেখা ছিল যে এই ফিশ খুব সহজেই মারা যায়। কিন্তু আমি যেদিন থেকে এই মাছ নিয়ে এসেছি সেদিন থেকে একটা মাছও মারা যায়নি, সবগুলোই সুস্থ আছে। এছাড়াও আমার বাচ্চা কখনো কখনো রুমের ভেতরে একা একাই হাসতে থাকে, এরকম মনে হয় যে কেউ তার সাথে খেলা করছে। এরপর চ্যানি তার বাসাকে খুব ভালোভাবে চেক করে, কিন্তু সে কাউকেই খুঁজে পায় না। তো সে এখানে কান্না করতে করতে বলে, আমার মনে হয় কেউ তো আছে এখানে, যদি তুমি শুনতে পাও তাহলে প্লিজ আমাকে সাহায্য করো, আমাকে বাঁচিয়ে নাও। কিন্তু বন্ধুরা, ভাগ্যক্রমে পার্ক সেখানে সেদিন ছিল না, সে তো তার বাসায় শুয়েছিল। কিন্তু ঘুমের মধ্যেও পার্ক যেন বুঝতে পারে চ্যানি তার কাছে সাহায্য চাইছে। আর এরই সাথে পার্ক স্বপ্নে দেখে যে একদিন চ্যানি তাকে কল করে বলে, তুমি আমার বাসায় আসা বন্ধ করে দাও পার্ক, আমি আর মাছ পালতে চাই না। কিন্তু তারপরেও পার্ক চ্যানির সাথে দেখা করতে যায়, যেখানে চ্যানির বয়ফ্রেন্ড আগে থেকে সেখানে উপস্থিত ছিল। সে ভেতরে ঢুকে তাকে মারতে শুরু করে আর বলে, তুমি আমার গার্লফ্রেন্ডের সাথে কেন দেখা করতে এসেছো? তার সাথে সে চ্যানিকেও গালি দেয় আর মারতে শুরু করে। তখন পার্ক ট্যাঙ্কের তার ছিঁড়ে চ্যানির বয়ফ্রেন্ডকে ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলে আর চ্যানির সাথে ইন্টিমেট হয়। কিন্তু দুর্ভাগ্যবশত এটা আসলে স্বপ্ন ছিল, কিন্তু এটাকে পার্ক স্বপ্ন থেকে বাস্তবে পূরণ করতে চায়। তো এই জন্য পার্ক একটা ইলেকট্রিক ডিভাইসও নিয়ে নেয় আর এরপর তাদের বাসায় ঢুকে ডাইনিং এরিয়ার পর্দার পেছনে লুকিয়ে পড়ে। রাতে যখন চ্যানি আর জেমস ডিনার করে তখন চ্যানি জেমসকে বলে, আমার বাবার যে ক্যান্সার এটা তো তুমি জানোই, ডাক্তার না বলে দিয়েছে, এই জন্য সে কতদিন বাঁচবে জানি না, তাই আমি তার সাথে দেখা করতে যেতে চাই, তাই আমি কাল যাচ্ছি। তখন জেমস বলে, তুমি গেলে কি তোমার বাবা মারা যাবে না? সে তো এমনিতেই মারা যাবে, তাই তার সাথে দেখা করার কোনো প্রয়োজনই নেই। এই কথা শুনে চ্যানি রেগে গিয়ে জেমসকে থাপ্পড় মারে আর বলে, তোমার মধ্যে মনুষ্যত্ব আছে নাকি নেই? তখন জেমস চ্যানিকে মারে আর বলে, না নেই, আমার মধ্যে কোনো মনুষ্যত্ব নেই, আর তোমার সাহস কি করে হলো আমার উপরে হাত ওঠানোর? এবার তো জেমস চ্যানিকে মেরে তার একটা দাঁতও ভেঙে ফেলে। তারপরেও জেমসের কলিজা ঠান্ডা হয় না, আর চ্যানির মুখ থেকে রক্ত বের হওয়া সত্ত্বেও জেমস চ্যানির কাছ থেকে ওইটা নেয়। তো এসব দেখে পার্কের অনেক রাগ উঠে যায়, সে চাচ্ছিল ইলেকট্রিক শক দিয়ে জেমসকে মেরে ফেলতে, কিন্তু বেচারা সাহস করতে পারে না। পরে এই ব্যাপারটার জন্য পার্কের অনেক আফসোস হয়, এই জন্য সে তার বাসায় গিয়ে ওই ইলেকট্রিক শক দিয়ে নিজেকে সে শাস্তি দেয়। কিন্তু সে মারা যায় না, কিন্তু তার খুব কষ্ট হয় আর সেখানে সে বেহুশ হয়ে যায়। যখন পার্কের জ্ঞান ফেরে তখন দেখে চ্যানি তার বাচ্চাকে নিয়ে লুকিয়ে জেমসকে না বলে বাসা থেকে বের হয়ে যাচ্ছে। পার্ক চ্যানিকে থামানোর জন্য দৌড়ায়, কিন্তু রাস্তার মাঝখানে পুলিশ তাকে আটকে দেয়। আসলে ওই এলাকায় একজন লোক স্টোরের মেয়েকে মেরে ফেলেছে। ওই লোকের ব্যাপারে কেউ তেমন কিছু জানতো না, কিন্তু পার্কের ওই লোকের কথা মনে পড়ে, কারণ সে পার্কের স্টোরে আসতো। পার্ক ওই লোকের ব্যাপারে যা কিছু জানে সবকিছুই পার্ক পুলিশকে বলে দেয়। এরপর একদিন হঠাৎ করে পার্ক ভাবে, আমার সব থেকে এই ব্যাপারে ভয় যে লোকজন আমাকে বেশি দিন মনে রাখতে পারে না, তারা আমায় খুব সহজে ভুলে যায়। অন্য মানুষের কথা কি বলবো, যেহেতু আমার বাবাই একবার আমাকে গাড়ির ভেতরে লক করে ভুলে গিয়েছিল, তখন আমি মরতে মরতে বেঁচে গিয়েছিলাম। আর আমার বাবাই যেহেতু আমাকে মনে রাখেনি, তাহলে আমি চ্যানি থেকে কি বা আশা করব? আমি তো শুধু চ্যানির সাথে একবার কফি খেয়েছিলাম, তারপর থেকে তো সবকিছু আমার ইমাজিন ছিল। মানে কফি ডেটের পর আমরা দুজন প্রমিস করেছিলাম যে আমি তার বাসায় গিয়ে ফিশ দিয়ে আসব, কিন্তু যখন আমি গিয়েছিলাম তখন সে কল করে মানা করে দিয়েছিল আর বলেছিল, আমি তো অ্যাপার্টমেন্টে থাকি, এখানে ফিশ রাখা আর তাদের খেয়াল রাখা আমার পক্ষে সম্ভব নয়, এই জন্য তুমি এসো না আর নিজের খেয়াল রেখো। কিন্তু ওই সময় চ্যানি জানতো না যে আমি তাদের দরজার সামনে ছিলাম। এরপর থেকে চ্যানি আর কখনো পার্কের সাথে বন্ধুত্ব এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাই করেনি। এরপর তো তাদের মধ্যে কথা পর্যন্ত হয়নি। প্রেজেন্টে চ্যানি যখন তার বাবাকে দেখে বাসায় ফিরে আসে তখন তার হাজবেন্ড জেমস চ্যানির উপরে রেগে যায় আর বলে, আমি মানা করা সত্ত্বেও তুমি কেন গিয়েছিলে?
সে আবার চ্যানিকে মারার চেষ্টা করে। ঠিক তখনই চ্যানি রান্নাঘর থেকে একটা চাকু তুলে নেয় আর বলে, খবরদার, আর যদি আমাকে মারো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। কিন্তু জেমস ভয় পায় না আর তার হাত দিয়ে চাকু ধরে বলে, চলো আমাকে মেরে দেখাও। তখনই চ্যানি চাকু ছেড়ে দেয় আর জোরে জোরে বলতে থাকে, আমি জানি তুমি আমাকে শুনতে পাচ্ছ, প্লিজ আমাকে সাহায্য করো, আমাকে বাঁচাও। আর এটা চ্যানি কার জন্য বলছে আপনারা তো বুঝতেই পারছেন, অবভিয়াসলি পার্কের জন্য। তখনই পেছন থেকে পার্ক এসে জেমসকে ইলেকট্রিক শক দেয় আর জেমস সেখানে বেহুশ হয়ে যায়। পার্কে দেখে চ্যানি বলে, তাহলে এতদিন ধরে তুমি কি আমার বাসায় লুকিয়েছিলে? তুমি কি আমাকে হেফাজত করার চেষ্টা করছিলে? কিন্তু তুমি কে আর আমার জন্য এসব কেন করছো? এসব শুনে পার্ক নিজেকে একটু হতভাগাই মনে করে আর মনে মনে বলে, নাম বলে আর কি হবে, কিছুদিন পর তো সে আবার আমাকে ভুলেই যাবে। তার বোধহয় ওই কফি ডেটের কথাও মনে নেই। ঠিক তখনই জেমসের জ্ঞান ফিরতে থাকে, যেটা দেখে চ্যানি ভয় পেয়ে যায় আর জেমসের গলা টিপতে শুরু করে। কিন্তু তার মধ্যে এত সাহস নেই, আর সাহস তো পার্কেরও নেই। কিন্তু সে চ্যানির হাত নোংরা করতে চায় না, এই জন্য সে চ্যানিকে সরিয়ে দিয়ে নিজেই জেমসের গলা টিপে মেরে ফেলে। এরপর সে পুলিশ স্টেশনে গিয়ে নিজের গুনাহকে কবুল করে নেয়। পার্ক বলে, আমি একমাত্র সিঙ্গেল ছেলে যে কিনা আজ পর্যন্ত কোনো গার্লফ্রেন্ড বানাতে পারেনি। এই কারণে আমার জেমসকে দেখলে জেলাসি ফিল হতো যে তার কাছে এত সুন্দর বউ বাচ্চা আছে কিভাবে, এত সুন্দর বড় বাড়ি তার কাছে কিভাবে আছে, তাই আমি তাকে মেরে ফেলেছি। ঠিক তখনই পেছনে চ্যানি আসে আর তাকে তার নাম ধরে ডাকে আর বলে, আমার মনে পড়ে গেছে যে তুমি হচ্ছ পার্ক, যার সাথে আমি একবার কফি খেয়েছিলাম। আসলে জেমসের মৃত্যুর পর পার্ক সারেন্ডার করার জন্য পুলিশ স্টেশনে গিয়েছিল আর চ্যানি গিয়েছিল পার্কের বাসায়, যেখানে চ্যানি তার ছবি দেখে আর সে বুঝতে পারে যে এই ছেলে আমার সাথে কলেজে ছিল। এরপর চ্যানি তার কলেজে গ্রুপ ফটো দেখে যেখানে পার্ক তার পাশে দাঁড়িয়েছিল। কিন্তু এত বছর পর তার সাথে দেখা হওয়ার পরেও তার মনেই নেই। কিন্তু আজ তার মনে পড়ে যায় যে এটা তো সেই ছেলে যার সাথে আমার একবার কফি ডেট হয়েছিল আর ফিশ ট্যাঙ্ক দেওয়ার প্রমিসও করেছিল সে, কিন্তু পরে আমি নিতে চাইনি। অবশেষে শেষ মুহূর্তে দূর থেকে পার্ক আর চ্যানি শুধু দুজনকে দেখতেই থাকে। চ্যানি ভাবে, আমি শুধু তার সাথে একবার কফি খেয়েছি আর সে এখনো আমার জন্য তার মনে জায়গা করে রেখেছে, আর সে আমার জানোয়ারের মতো হাজবেন্ডকে মেরে তার থেকে আমাকে মুক্তিও করে দিয়েছে আর দোষটা নিজের মাথায় নিয়েছে, আমার উপর একটা আঙ্গুলও ওঠাতে দেয়নি। আর এদিকে পার্ক ভাবে, চলো অবশেষে চ্যানি আমাকে মনে করতে তো পেরেছে। আমি আশা করি যে চ্যানি আমাকে কখনোই ভুলবে না। দুনিয়াতে কেউ তো থাকবে যে আমাকে মনে রাখবে। আর এর সাথেই এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়।